মধ্যরাতের সময় একটা কালো কুকুর মুখে করে বেশ বড় আকারের মরা কোনো প্রাণীর মাংসের টুকরো ভাগাড় থেকে শ্মশানের কাছে এনেছে। সেই টুকরোটি একটি জামরুল গাছের নিচে রেখে মনের সুখে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। তার সঙ্গীরা যাতে কেউ মাংসের টুকরো না ছিনিয়ে নিতে পারে, তাই হয়তো এই অন্ধকারে শ্মশানের নিরিবিলিতে এসেছে। কুকুরটা একবার কান খাড়া করে শ্মশানের অন্ধকারের দিকে তাকিয়ে যেন কিছু একটা বোঝার চেষ্টা করলো। এমন সময় ওপরে জামরুল গাছ থেকে দুটি হাত নিচে নেমে আসতে থাকে। কুকুরটা ভয়ের আভাস বুঝেই পালাতে চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। একটানে সেই কালো লম্বা হাত কুকুরটাকে উপরে টেনে নেয়। কিছু সময় কুকুরটার মরণার্তনাদ, আর তারপরে কুকুরটার রক্তমাখা মাথাটা ধপ করে মাটিতে পড়ে। নমস্কার, আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি। বাংলার গ্রাম, বাংলার রাত, আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আজ আপনারা শুনবেন লেখক শুভঙ্কর ভট্টাচার্যর কলমে শ্মশানের অন্ধকারে থাকে ওরা। তাহলে শুরু হচ্ছে শ্মশানের অন্ধকারে থাকে ওরা। বাপরে, এবারে শীতটা বেশ ভালোই মনে হচ্ছে। ট্রেন থেকে স্টেশনে নেমে বাড়ি ফেরার পথে এমনই চিন্তাই চলছিল বিমলের মনে। সে শহরের একটি কারখানাতে কাজ করে। সকালে যায় আর রাত 9টার ট্রেনে ইছাপুরে নামে। এমনিতেই গ্রামের দিক, তাই সন্ধ্যার পর খুব একটা মানুষ দেখা যায় না। আর আজকে শীতের হাওয়া দারুণ, আরোই মানুষের দেখা মেলা ভার। বিমলের পৈতৃক বাড়িটা গ্রামের শেষ প্রান্তে। তাড়াতাড়ি পা চালায়, গিন্নি বাড়িতে একা মেয়েকে নিয়ে আছে। গিন্নি মাংসের চপ খাবে, সেটা কিনতেই আর দেরি হয়ে গেল। আজকে ও দেখে খুব খুশি হবে। খাসির মাংসের চপ, এমনিতেই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দারুণ খাবে গিন্নি আর আমার মেয়ে। এইসব ভাবতে ভাবতেই সে এগিয়ে চলল। বিমলকে বাড়িতে যেতে হলে ইছাপুরের শ্মশানের পাশ দিয়ে যেতে হয়। এই রে, ভুলেই তো গেছিলাম আজ শনিবার। শনিবার রাতে শ্মশানের পাশ দিয়ে যাওয়া মানা, তার মধ্যে আবার আজকে আমিষ নিয়েছি। সে অনেকটা পথ চলে এসেছে, তাই আবার ঘোড়া পথ দিয়ে যেতে গেলে আরও অনেকটা সময় চলে যাবে, আর এই সাথেই চপগুলিও ঠান্ডা হয়ে যাবে। যা হবে দেখা যাবে, এই ভাবনাতেই এগিয়ে চলল শ্মশানের দিকে। কয়েক পা হাঁটতেই উপস্থিত হলো দেবীতলা শ্মশানের ঘাটে। কিছু দূরেই অন্ধকারের চাদরে ঢাকা শ্মশান। আজকে রাতে সম্ভবত কোনো মরা আসেনি। বিমলের চোখে কোনো লোক পড়ল না আজ, কোনো মরার কাঠও জ্বলছে না। শ্মশানের দিকে যতটা না তাকিয়েই এগিয়ে চলে বিমল, কিন্তু ওর বারবার মনে হচ্ছিল কেউ যেন ওকে দেখছে। না চাইতেও ওর চোখটা শ্মশানের পাশের ঝাঁকড়া জামরুল গাছের দিকেই চলে যায়। আর ঠিক তখনই ও প্রথম ঝটকা খায়। আধো অন্ধকারের মধ্যেই দেখে একটা মেয়ে গাছটার নিচে ওর দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে।
অপরিষ্কার একটা ফ্রক পরা, চুলগুলো এলোমেলো, আর অন্ধকারের ভেতরেই সব থেকে বেশি ভয় হলো তার। মেয়েটির দুটি চোখ পুরো সাদা। একবার যেন বিমল আর একবার ওর হাতের পোটলার দিকে তাকিয়ে আছে। সে অস্বাভাবিকভাবে হেসে উঠল। বিমলের বুঝতে আর অসুবিধাই থাকলো না, সবাই কেন শনিবার রাতে এদিকে আসতে বারণ করত। তার উপরে ওর সাথে আমিষ মানে মাংসের চপ। সেই মেয়েটি ধীরে ধীরে তখন বিমলের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। বিমল বুঝতে আর বিন্দুমাত্র দেরি লাগে না যে বিপদ ওর দিকে ধেয়ে আসছে, কোনো ভয়াল ঘূর্ণিঝড়ের মতো। আর এক মুহূর্তে ওখানে না দাঁড়িয়ে হাতের পোটলাটা ওখানেই ফেলে দিয়ে ছুট দেয় বাড়ির পথে। পালানোর সময় একবার পিছনে তাকাতেই সে দেখে চপের পোটলা বা মেয়েটা কেউ নেই ওখানে। কোনো মতে সে দৌড়ে বাড়ি পৌঁছায়। বিমল দরজা ধাক্কা দিতে লাগলো। গিন্নি, গিন্নি, আরে দরজাটা খোল গিন্নি, তাড়াতাড়ি। কি রে, দরজাটা খুলবি? বার দুয়েক ডাকতেই বিমলের বউ পূর্ণিমা এসে দরজা খোলে। বিমলকে অমন হাঁপাতে দেখে পূর্ণিমা জিজ্ঞাসা করে, এ কি, তুমি এমন হাঁপাচ্ছ কেন? কি হয়েছেটা কি? বিমল কোনো কথা না বলে ভিতরে ঢুকে পড়ে। ঘরের ভেতরে ঢোকার সময় একবার বাইরের অন্ধকারের দিকে কিছু সময় তাকিয়ে বোঝার চেষ্টা করে সে পিছু নিয়েছে কিনা। না, আসেনি, বড় বাচ্চা বেঁচে গেছি। এই কথাটা বলেই কাঠের দরজাটা বন্ধ করে দেয় বিমল। বিমল খেয়াল করল না সেই মেয়েটি একটি বটগাছের নিচে দাঁড়িয়ে বিমলদের বাড়ির দিকেই মুখ করে তাকিয়ে আছে। কিছু সময়ের জন্য মুখ খুলে এক শয়তানি হাসি দিল। এই নাও, জলটা খাও তো। পূর্ণিমার দেওয়া এক ঘটি জল বিমল ঢক ঢক করে খেয়ে ফেলে। এবার বলো তো কি হয়েছে তোমার? আসলে আসলে তোমাদের জন্য খাসির মাংসের চপ কিনে বাড়ি আনতে পারলাম না। কেন, কি হয়েছিল? ওই 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 শ্মশানের পথে এমন যা সব ঘটলো, কি আর বলবো গিন্নি, আমি বেঁচে ফিরে এসেছি, এই বড় কথা। বিমল এরপর ওর সাথে কিছু সময় আগে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলি সবিস্তারে পূর্ণিমাকে বলে। পূর্ণিমা তো শুনে প্রথমে কিছুটা সময় থ হয়ে বসে থাকে। বিমলের মুখ থেকে শুনেই ওর গলা যেন শুকিয়ে যায়। এ তো ভীষণ ভয়ঙ্কর ঘটনা গো। শ্মশানের পাশ দিয়ে শনিবার রাতে তোমাকে আমি বারবার বারণ করেছিলাম না আসতে, তার উপরে আবার আমিষ খাবার নিয়ে আসছিলে। বিপদে তো পড়ারই কথা ছিল। তাও তোমার অনেক বরাত ভালো যে সেখান থেকে তুমি পালিয়ে আসতে পেরেছো। পূর্ণিমা একটু সময় নষ্ট না করে বিমলের শরীরে গঙ্গা জল আর লোহা ছুঁইয়ে দেয়। বিমল বাড়িতে ফেরার কিছু সময় পর থেকেই বিমলের পোষা কুকুর ভুলু বটগাছটার দিকে তাকিয়ে একভাবে চিৎকার করছিল আর মাঝে মাঝেই কুকিয়ে কেঁদে উঠছিল। আচ্ছা গিন্নি, ভুলুটা আমি আসার পর থেকে অমন করছে কেন গো? ও তো অমন করে কখনো চিৎকার করে না বা কাঁদেও না। কথাটা একদম ঠিক বলেছো, কিন্তু ও যে এমন কেন করছে কে জানে। দাঁড়াও তো, একবার দেখি। বিমল পূর্ণিমাকে বাইরে যেতে না করে। না না, বাইরে যাওয়ার দরকার নেই। না চাইতেও কেন জানে না একটা চাপা ভয় সহ উত্তেজনা ওর ভিতরে কাজ করে। পূর্ণিমা ঘরের বাইরে বেরোতেই দেখে ওদের কুকুরটা বাড়ির দাওয়ায় বসে ওই বট গাছের দিকে তাকিয়ে একভাবে চিৎকার করছে, যেন কাউকে দেখতে পাচ্ছে। পূর্ণিমা এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে যে ভুলু কি দেখেছে, কিন্তু গাঢ় অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। ভুলুর মাথাতে হাত ভোলাতে ভোলাতে জিজ্ঞাসা করলো,
এই ভুলু, অমন করছিস কেন ওদিকে তাকিয়ে? ওখানে তো কেউ নেই। অবলা প্রাণীটা তার চোখের ভাষা দিয়েই ওই অন্ধকারে কে উপস্থিত আছে তা বোঝানোর চেষ্টা করলো পূর্ণিমাকে। তবে তা ব্যর্থ হলো। ভুলু পূর্ণিমাকে কিছুতেই বোঝাতে পারল না। এই আর অমন চিৎকার করিস না তো, এবার চুপ কর। কানের পোকা একদম বার করে দিল। পূর্ণিমার অমন ধমকে ভুলু গুটিসুটি হয়ে চুপ মেরে গেল। পূর্ণিমা এবার ঘরে ঢুকলে বিমল জিজ্ঞেস করে, ভুলু অমন করছিল কেন গিন্নি? ও অন্ধকারে মনে হয় কিছু বিড়াল বা শিয়াল দেখতে পেয়েছে, তাই অমন করছিল। ধমক দিতেই চুপ করে গেছে। ও ছাড়ো ওর কথা, দাঁড়াও তোমাকে খেতে দিই। পূর্ণিমার চোখে ধরা না পড়লেও ওদের পোষা কুকুরটা তার চোখ দিয়ে ঠিকই দেখেছিল। পূর্ণিমার কাছে বকা খাওয়ার পর ভুলু একদম চুপ হয়ে গেছিল। মাঝে মধ্যে কেবল এক আধবার ভয় পেলে যেমনটা হয় তেমন করে কুকিয়ে উঠছিল। বিমল ঘুমোতে যাওয়ার আগেই বাইরে বেশ ঠান্ডা পড়েছে বলে ওর শোয়ার জন্য বেশ একটা ভারী চট পেতে দিতে এসেছিল। বাবা, বাইরে যা ঠান্ডা পড়েছে, ভুলুকে একটু গরম কিছু দিই। আর সাথে সাথে ওর মাথাতেও হাত বুলিয়ে দিয়েছিল। তখন মাঝরাত হবে। হঠাৎ ভুলু ভীষণ জোরে চিৎকার করলো। না, চিৎকার না বলে আর্তনাদ বললেই ঠিক হবে। ভুলুর অমন আওয়াজে বিমলের গভীর ঘুম ভেঙে যায়। এত সময় তো ভুলু চুপচাপই ছিল, হঠাৎ এমন আওয়াজ করলো কেন? ওর কি তবে খুব ঠান্ডা লাগছে? ওকে ঘরে রাখলেই মনে হয় ভালো হতো। কিন্তু ভুলুকে আর ঘরে আনার সুযোগ পেল না বিমল। দরজা খুলেই বাইরে বেরিয়ে চাঁদের আলোতে দেখল ভুলুর ক্ষতবিক্ষত দেহ, আর কোনো হিংস্র কিছুতে ওর শরীরের বিভিন্ন অংশ খুবলে নিয়েছে। যখন প্রথম ভুলুকে বিমল দেখে তখন ও ভাগাড়ের কাছেই পড়েছিল। কতই বার বয়স ছিল, পরিবারের একজন সদস্যই ছিল ভুলু। নিজের চোখের জল আর ধরে রাখতে পারল না বিমল। ঘুম ভাঙতেই বিছানাতে বিমলকে না দেখে আর ঘরের দরজা খোলা দেখে পূর্ণিমাও ঘরের বাইরে বেরিয়ে আসে। আর এসেই দেখে সেই হাড় হিম করা দৃশ্য। পূর্ণিমার বারবার মনে হতে থাকে, তাহলে কি ভুলু অন্ধকারের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছিল? নিজেকেই জিজ্ঞাসা করে সে। শুনছো, অমন ভাবে ভেঙে পড়ো না। মেয়ের ঘুম ভাঙার আগেই ভুলুর দেহটা বাড়ির পিছনের জমিতে পুঁতে দিতে হবে। মেয়ে ভুলুকে এমন অবস্থায় দেখলে যেমন ভয় পাবে, তেমনই কষ্টও হবে। বিমল চোখের জল মুছতে মুছতে বলে, মেয়ে ভুলুর কথা জিজ্ঞাসা করলে কি বলবে গিন্নি? মেয়েকে বোঝানো তো সত্যিই খুব কষ্টকর হবে, তাও এটাই বলবো, ভুলু কোথাও চলে গেছে। বিমল পূর্ণিমার কথাটাই মেনে নিল। কিন্তু ভুলুর সাথে এটা হলোই বা কিভাবে? কে করলো? তা বিমল আর পূর্ণিমার ভাবনার বাইরে থেকে গেল। পরদিন সকালে বিমলের মেয়ে মণি ভুলুকে দেখতে না পেয়ে কান্না শুরু করেছিল। তাও পূর্ণিমা কোনো মতে ওকে বোঝায়। মা, আমার ভুলু কোথায় গেল? আমি জানি না, আমার ভুলুকে এনে দাও। আমি ওকে আরে দেখতে পাচ্ছি শান্ত না, হ, ও শান্ত হ, কোথায় গেল? অত এই কাঁদিস না। ভুলু, ও কোথায় কোথায় গেলি রে চলে গেছে তুই? কি করে বলবো বলতো? বিমল অনেকখানি চিন্তা ও দুঃখ নিয়ে কোনো মতে অফিসে যায়। পূর্ণিমা ওকে বোঝায়। দেখবে কটা দিন গেলেই মনি একদম ঠিক হয়ে যাবে।
সেদিন রাতে যখন বিমল বাড়িতে ফেরে, বেশ খানিকটা দূর থেকেই সে মনির হাসির আওয়াজ শুনতে পায়। মেয়ে এত তাড়াতাড়ি ভুলুর কথা ভুলে যাওয়াটা তো মেনে নিতে পারলাম না। মেয়েটা হলে আমার অনেক বড় হয়ে গেছে। মেয়ে যে এত তাড়াতাড়ি পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে এটা ভেবেই খুশি হলাম। বাড়িতে উপস্থিত হয়ে বিমল বেশ অবাক হলো। ও দেখে বাড়ির দাওয়াতে বসেই লণ্ঠনের আলোতে খেলছে তার মেয়ে মণি, আর সাথেই একটা অচেনা মেয়ে। মেয়েটি যেন বিমলের আশাটা বুঝতে পেরেছিল, তাই সে আসতেই বিমলের দিকে তাকালো। মুখ খুলে গেল একটা হাসিতে। আদো অন্ধকারে মেয়েটির মুখ দেখে বিমল হঠাৎ ছ্যাঁত করে ওঠে। মুখটা ওর ভীষণ চেনা লাগছে। এ তো সেই মেয়েটা যাকে আগের দিন রাতে দেখেছিল। ওগো, তুমি এসেছো? আহা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। বিমল মেয়েটার দিকে চোখ রেখেই ঘরের ভেতরে গিয়ে ঢোকে, আর ঢোকেই বলে, ওর মেয়েটা আমাদের বাড়িতে কেন? জানো তুমি ওকে? বলছে তো ওর নাম নাকি কুসুম। ধুর ধুর, ওসব কেউ না। কালকে রাতে যে শ্মশানের মেয়েটি কথা বলছিলাম না, এই হলো সেই মেয়ে। পূর্ণিমা বিমলের কথা শুনেই হেসে ফেলে। ওই 10-12 বছরের মেয়েকে তুমি শ্মশানে দেখেছো? তবে কথাটা একেবারে মিথ্যা নাও হতে পারে। তুমি চলে যাওয়ার পরেই আজ ও বাড়িতে এসে দাওয়ার কাছে দাঁড়িয়েছিল। জিজ্ঞাসা করতেই বলছিল ওর বাড়ি ওই দক্ষিণ পাড়াতে। ওর মা মারা গেছিল মাস 6 আগে। ওর বাবা যেহেতু কাজের জন্য শহরে থাকে, তাই সবার বলা বলিতে একলা ছোট্ট মেয়েকে কে দেখবে, তাই আবার বিয়ে করে মাস 2 আগে। কিন্তু ওর সৎ মা ওকে ভীষণ অত্যাচার করত, তাই সে থেকেই বাঁচতে বাড়ি ছেড়ে পালিয়েছিল। হয়তো কালকে রাতে শ্মশানেই ছিল, তোমার পিছনে পিছনেই বাড়িতে এসেছিল। ভয়ে হয়তো রাতে আর আসেনি, তুমি সকালে চলে যেতেই এসেছিল। আর তুমি ওকে অমনি বাড়িতে রেখে দিলে? চেনা নেই জানা নেই, সত্যি কথা বলছে কিনা তারও কোনো ঠিক নেই। না না, এভাবে ওকে বাড়িতে রাখা ঠিক হয়নি। তুমি মিছেই ও তো ভাবছো। ওইটুকু একটা মেয়ে বাবা মাকে ছাড়া থাকতে পারে? সেই নিয়ে কি কেউ মিছে কথা কয়? বাড়িতে আছে কদিন থাক না, আবার যখন দেখবে বাড়ির জন্য মন কেমন করছে তখন নিজে থেকেই বাড়ি ফিরতে চাইবে। আর তাছাড়া মনির সাথে ওর খুব ভাব হয়ে গেছে। ভুলুর কথা এই জন্যই ভুলতে পেরেছে। কিন্তু না না না, আর কোনো কিন্তু নয়। যখন ওকে সকালে দেখি সত্যি খুব খারাপ লেগেছিল। নোংরা ফ্রক, উস্কো খুস্কো চুল, বাড়িতে যে কতটা অযত্নে ছিল তা তো দেখেই বুঝতে পারছিলাম। তখন মনির একটা ফ্রক ওকে দিলাম। বিমলের ইচ্ছে না থাকলেও মেয়ে আর বউয়ের কথা ভেবে কিছু বলল না। বিমল ঘরের বাইরে বেরোতেই চোখ পড়ল সেই মেয়েটির দিকে। ঠিক সেইবারও কেমন একটা অদ্ভুতভাবে তাকিয়েছিল বিমলের দিকে। রাতে সবাই একসাথে খেতে বসলো। কি রে কুসুম, তুই খাবারটা খাচ্ছিস না কেন? খাবারটা ভালো লাগছে না বুঝি? আমার মনে হয় ওর শরীরটা ভালো লাগছে না, তাই খেলো না। এইটুকু বলে রাতে সবাই শুয়ে পড়ার পর দরজাতে খুট করে একটা আওয়াজ পায় পূর্ণিমা। এত রাতে কুসুম বাইরে বেরিয়ে কোথায় যাচ্ছে? পূর্ণিমা শুরুতে ভাবে হয়তো প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে যাচ্ছে, পাছে কাউকে ডাক দিলে ঘুম ভাঙানোর জন্য বকা খায়, তাই কিছু বলেনি। সত্যি মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে, কিন্তু ওকে একা বাইরে ছাড়াটা ঠিক হবে না। এটা ভেবে পূর্ণিমাও ঘরের বাইরে যায়, কিন্তু ও বাইরে বেরিয়ে দেখে ও কলঘরের দিকে না গিয়ে উল্টো পথে অর্থাৎ শ্মশানের পথ ধরল। এ কি, এত রাতে ওদিকে যাচ্ছে কেন? পূর্ণিমাও নিজের মনের জিজ্ঞাসাকে দমন করতে পারল না। কুসুমের পিছু নিল, কিন্তু কুসুমের পিছু না নিলেই হয়তো ভালো করতো সে। কিছু দূরে চলার পর পূর্ণিমা দেখল কুসুম
শ্মশানের অন্ধকারে মিলিয়ে গেল। এই গভীর রাতে কুসুম শ্মশানের ভেতরে কি করতে গেল? মনে এই প্রশ্ন নিয়ে সেও শ্মশানের অন্ধকারে গিয়ে ঢোকে। শ্মশানের ভিতরে কিছুটা যেতেই একটা আওয়াজ পূর্ণিমার কানে ভেসে এলো, যেন কেউ কিছু চিবিয়ে খাচ্ছে। পূর্ণিমার এবার বেশ ভয় লাগে। এইভাবে কুসুমের পিছনে পিছনে কাউকে না জানিয়ে চলে আসাটা হয়তো ঠিক হয়নি। রাতের বেলাতে শিয়াল আর জঙ্গলি কুকুর শ্মশানে ঘুরে বেড়ায়। শ্মশান থেকে চলে যাওয়াটাই শ্রেয় মনে করে পূর্ণিমা। পিছন দিকে ঘুরতেই দেখে ওর থেকে কিছু দূরেই দাঁড়িয়ে আছে কুসুম। মুখটা চুল দিয়ে ঢাকা। এ কি কুসুম, তুই এত রাতে এখানে কি করতে এসেছিস? কি রে, চুপ করে আছিস কেন, বল। কুসুমের কোনো উত্তর নেই। পূর্ণিমা ওর সামনে গিয়ে একই কথা জিজ্ঞাসা করলেও সে এবারও কোনো উত্তর দেয় না। পূর্ণিমা কুসুমের মুখের ওপর হাত দিয়ে চুলগুলি সরিয়েই দেখলো, এটা কে? শরীরটা কুসুমের হলেও মুখটা যেন ভীষণ ভয়ঙ্কর। পূর্ণিমা ভয়ে 4 পা পিছিয়ে যায়। কে 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 তুই তুই কে? কেমন একটা বিকট ভঙ্গিতে মাথা নিচু করে হেসে ওঠে মেয়েটা। পূর্ণিমা পেছন ঘুরে পালাতেই যাচ্ছিল, ঠিক তখনই যেই মেয়েটা ওর সামনে দেখেছিল সে নিমেষেই ওর পিছনে চলে আসে। পূর্ণিমার শরীর ও হাত পা অবশ হয়ে আসে। কুসুম, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? পূর্ণিমার কথাগুলি শুনে চেহারাটি আবার হেসে ওঠে আর এগিয়ে আসে পূর্ণিমার দিকেই। সাথেই পূর্ণিমার নাম ধরে ডাকতে থাকে, পূর্ণিমা, এই পূর্ণিমা। পূর্ণিমা যেন মনে হলো আওয়াজটা দূর পুরো শ্মশানের প্রতিটি কোণা থেকে আসছে। ওর মাথা ঘুরছে, চারিদিকে অন্ধকার দেখছে, হঠাৎ প্রচন্ড যন্ত্রণা, আর সব শেষ। পরের দিন আলো ফুটলে বিমল সারা বাড়িতে পূর্ণিমাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ওর দেখা নেই। এ বউ, কোথায় বউ, গেলে? এ কোথায় গেলি রে সাত সকাল বেলায়? তুমি কোথায় চলে বউ রে, এই বউ। বিমল ও মনিকার অনেকবার ডাকাডাকি করার পরেও পূর্ণিমার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এমনকি কুসুম বাড়ির দাওয়াতে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। বিমল আরো জোরে জোরে ডাকতে লাগলো, এ বউ, কোথায় গেলে? বউ। এতবার ডাকছে, কিন্তু কুসুমের কানে যেন সেই ডাক পৌঁছাচ্ছেই না। এর মধ্যেই একটা জিনিস দেখে বিমলের চোখ সেখানে আটকে যায়। ও খেয়াল করলো মেয়েটির সাদা ফ্রকের জায়গায় জায়গায় লাল দাগ। ওটা কিসের দাগ? রক্তের? অজান্তেই বিমলের মনটা কেমন কু ডেকে উঠল। এ কুসুম, তুই এখানে শুয়ে আছিস কেন? আর তোর ফ্রগে ওই লাল ডাকটা কিসের রে? বিমলের ডাকে কোনো মতে কুসুম চোখ খোলে। টকটকে লাল দুটি চোখ, মুখের কোণাতেও এক লাল দাগ রয়েছে, যেটা শুকিয়ে গেছে। ঠিক এমন সময় গ্রামের একজন দৌড়তে দৌড়তে বিমলের বাড়ি এসে সেই দুঃসংবাদটা দেয়। বিমল ছুটে যায় শ্মশানে। মণি ছোট্ট হলেও মার কথা শুনে মণিকেও আটকে রাখা যায় না, সেও বাবার সাথে শ্মশানে যায়। শ্মশানে গিয়েই পূর্ণিমার নিথর দেহটি বিভৎস অবস্থায় দেখে। মাকে অমন অবস্থায় দেখেই মণি অচৈতন্য হয়ে পড়ে যায়। এমনকি বিমলও কি করবে কিছুই ভাবতে পারে না। ধপ করে মাটিতে বসে যায় ও কাঁদতে থাকে। এই বউ, বউ রে, কি হলো রে তোর? আরে এত শ্মশানেই বা কি করতে এসেছিলি রে এই বউ? পূর্ণিমার এমন অসহনীয় মৃত্যু যে কিভাবে হলো, গ্রামের সকলেই ভাবনার বাইরে থেকে যায়। পোস্টমর্টেম করার পর পূর্ণিমার দেহ বাড়িতে নিয়ে আসা হয়। ওকে বোঝানো হয় মা খুব অসুস্থ,
তাই হাসপাতালে ভর্তি করে রাখা আছে। পূর্ণিমার কাটাছেঁড়া করে দেওয়া সাদা কাপড়ে মোড়ানো দেহটি বাড়ির উঠোনে রাখা হয়। বিমল এতটাই ধাক্কা খেয়েছে যে ও একটা পাথরে পরিণত হয়েছে। ওর মার এমন অবস্থা দেখে যেন আরও বেশি শরীর খারাপ না হয়, তাই মেয়েকে মামা বাড়িতে রেখে আসা হয়। মনি শুধু বারবার মায়ের কথাই জিজ্ঞেস করতে থাকে। সেখানে সবার মধ্যে উপস্থিত ছিল বিমলের বন্ধু শৈল। সেও এই গ্রামেই থাকে। হঠাৎ করেই একবার গ্রাম ছেড়ে চলে গিয়েছিল এক সাধুর সঙ্গে। প্রায় 10 বছর পরে সে এই কয়দিন আগেই গ্রামে ফিরেছে। কদিনের মধ্যেই গ্রামের সকলের কাছে খুব পছন্দের হয়ে উঠেছে। নানা রকম সমস্যার সমাধান করে দিয়েছে সবার। এখানে আসা থেকে কেমন একটা পচা গন্ধ পাচ্ছি। এ গন্ধ তো কেবল অশুভ শক্তি থাকলেই পাওয়া যায়। শৈল চারিদিকে একবার তাকাতেই তার চোখ দুটি কুসুমের দিকে আটকে যায়। মেয়েটার চারিপাশে একটা কালো ছায়া আর বিশেষ অবাক করা একটা ব্যাপার হলো। সে পূর্ণিমার মৃতদেহের দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত হাসছে। এই মেয়েটা এমন ভাবে তাকিয়ে আছে কেন, আর ওভাবেই বা হাসছে কেন? ওই মেয়েটাকে এই বাড়িতে তো আগে কখনো দেখিনি। শৈল চোখ বন্ধ করে। কিছু সময়ের মধ্যেই চোখ খুলে ফেলে। চোখে মুখে এক আতঙ্কের ছাপ। পূর্ণিমার সপ্তাহ কাজ শেষ করে বিমল যখন শ্মশান থেকে বাড়ি ফিরবে তখন শৈল ওকে ডাক দেয়। এই বিমল, শোন শোন শোন, তোর সাথে একটা কথা আছে। আচ্ছা, তোদের বাড়িতে যে মেয়েটা আছে কোথা থেকে এসেছে জানিস? আচ্ছা কে, তাই বা জানিস কি? বিমল এই দুঃখের মধ্যে দৃঢ় কণ্ঠে বলে, ওই মেয়েটা আসার পরেই তো পূর্ণিমার এমন হলো। পূর্ণিমা ওকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিল। ওর সৎ মায়ের অত্যাচারে ও নাকি বাড়ি ছেড়েছে। এক কাজ কর বিমল, মনিকে আজকে ভুলেও বাড়িতে আনিস না। আর তুই নিজেও রাতে বাড়ি থেকে বেরোবি না। আজ রাতে আমি তোর সাথেই থাকবো। কেন রে, কি হয়েছে বল না আমাকে। শৈল বিমলের কথায় কোনো উত্তর দিল না। দাহ কার্যের পর বাকি কাজ শেষ হলে বিমলের সাথে শৈল ফিরে আসে বিমলের বাড়িতে। ফিরে দেখে কুসুম কোথাও নেই। মেয়েটা কোথায় গেল? আসলে আমি তোর সাথে আসছি দেখেই দূর থেকে আমাকে দেখেছিল, তাই এখান থেকে সরে পড়েছে। তুই ঘরের ভিতরে যা তাড়াতাড়ি। শৈলর কথাগুলো সঠিক বুঝতে পারছিল না বিমল, কিন্তু কিছু একটা অশুভ শক্তির ইঙ্গিত পেয়েছে সে। তার আন্দাজ অনেকটা আগেই করেছিল বিমল। বিমল ঘরের ভিতরে ঢুকেই দরজার কাছে দাঁড়িয়ে দেখে ওদের বাড়ির কাছে যে বটগাছ আছে সেখানে গর্ত করে শৈল কিছু একটা পুঁতে দিল, আর বাড়ির চারপাশে গঙ্গার জল ছিটিয়ে একটা মন্ত্র পড়ল। এ হলো, তুই কি করতে চাইছিস তা আমি বুঝতে পারছি না। আর একটু ধৈর্য ধর, রাত হোক তবেই বুঝবি। আর কাজ কর, লন্ঠনের আলোটা একবার কমিয়ে দে। শৈলর কথা মতো লণ্ঠনের আলোটা কমিয়ে দিয়ে দরজা বন্ধ করে জানালাটা সামান্য খুলে রাখে। ওই দেখ, তাকারে বিমল। শৈলর বলা মতোই বিমল জানালার বাইরে তাকাতে দেখে কুসুম অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে এলো। চারিদিকে একবার দেখে নিল। বাড়ির একদম কাছাকাছি এসে যেন ধাক্কা খেলো। ও বিমলের ঘরে ঢুকতেই চাইছে, কিন্তু কিছু একটা ওকে ঢুকতে দিতে বাধা দিচ্ছে। অনেকবার চেষ্টা করেও আর ঢুকতে পারল না। ঠিক তারপরে ঘটল সে শরীরে কাটা দেওয়া একটা দৃশ্য। কুসুম বট গাছের কাছে গিয়ে কিছুটা সময় মাথা নিচু করে রইল, আর তারপরেই আঙুল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। কিছু সময় মাটি খুঁড়ে বের করে আনে একটা কাঁচা মাংস। বিকট হেসে সেগুলো পোগ্রাসে গিলতে থাকে কুসুম। না, এখন সে কোনো কুসুম নয়, তার চেহারা বদলে গেছে।
আর তার থেকে বেরিয়ে আসছে এক ভয়ঙ্কর নারী চেহারা। বেশ কিছু সময় সেগুলো তৃপ্তি করে খেয়ে সে আবার অন্ধকারে মিলিয়ে গেল। বিমল সব দেখে জিজ্ঞাসু চোখে শৈলর দিকে তাকালো। জানি তোর মনে এখন প্রশ্ন আছে, আমার মনেও ছিল। সেটা উত্তর পেতে ওই কাঁচা মাংসটা রেখেছিলাম, আর দেখলাম আমার ধারণাটাই ঠিক। কি কি ধারণা? ওটা কে ছিল জানিস? ও কুসুম নয়, ও হলো যক্ষিণী। আর এটাও শোন, তোর বউ পূর্ণিমাকে মেরেছে ওই। পূর্ণিমার মিটরেও দেখতে এসেই আমার মনে হচ্ছিল এই বাড়িতেই অশুভ শক্তি আছে। বিমল তখনই ওর সেই শ্মশানের রাতের ঘটনাটা বলে। শনিবারের রাতে আবার শ্মশানের পাশ দিয়ে আমিষানায় ভুল হয়েছিল রে তোর। ওই সেদিন ছদ্মবেশে তোর পিছু নিয়েছিল। পূর্ণিমা ওর মন ভোলানো কথা মেনে নিয়ে ওকে বাড়িতে ঢুকতে দিয়েই ভুল করে ফেলেছিল রে। যক্ষিণী তাকে শ্মশানে। শনিবারের রাতে ওরা বিশেষ শক্তিশালী হয়ে ওঠে রে। ওই দিন সুযোগ বুঝে রূপ বদল করে মানুষের পিছু নিয়ে বাড়ি যায়। কোনো মতে বাড়িতে ঢোকার সুযোগ পেলেই ওই বাড়ি থেকে আর তাড়ানো যায় না। একে একে বাড়ির সকল সদস্যকে মেরে নিজের ক্ষুধার নিবারণ করে। বাবা, ও কি আর ভিটে ছাড়বে না রে? যক্ষিণী যে ভিটেতে চলে আসে 2 সপ্তাহ আগে ওখান থেকে যায় না। আমি মন্ত্র বলে ওকে এক রাতে এই ভিটেতে ঢোকা থেকে আটকাতে পারতাম, যা আজকেই করলাম। আমি ওকে ছাড়বো না। এই ভুল করিস না রে বিমল। বাড়ির বাইরে গেলেই কিন্তু মৃত্যু। ও কিন্তু বাড়ির আশেপাশেই আছে। যক্ষিণী কোনো রক্ত মাংসে কেউ নয় যে ও কিছু শাস্তি দিবি। ও অন্ধকার দুনিয়ার বাসিন্দা। তাহলে এখন উপায়? তুই 2 সপ্তাহের জন্য মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাক। 2 সপ্তাহ পর এখানে ফিরে আসিস, ততদিনে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালেই বিমল শ্বশুর বাড়ি চলে যায়। মনিও সেখানেই ছিল। প্রতি রাতে বিমলের বাড়ির চারপাশে যক্ষিণীকে ঘুরতে দেখা যেত। বিমলের মনিকার কথা খুব মনে পড়ছিল। ওরা আর তাদের ভিটেতে ফিরল না, পড়েই থাকলো সে অভিশপ্ত ভিটে। মাস 6 পর একজন লোক ওই শ্মশানের পথ দিয়েই ফিরছিল। আজকে বাজার থেকে বড় একটা মাছ পাওয়া গেল। এত কম দামে এত বড় মাছ আশা করা যায় না। চটপট করে শ্মশানের পাশ দিয়েই চলে যায়। লোকটি শ্মশানের পথ দিয়ে মাছ নিয়ে যেতে থাকে। লোকটি দেখলো না ঠিকই, কিন্তু শ্মশানের থেকে একটি ভয়ঙ্কর নারী চেহারা সাদা ফ্রক পরা একটা ছোট্ট মেয়ের রূপ নিয়ে পেছনে পেছনে আসছে। শেষ হলো। শ্মশানের অন্ধকারে থাকে ওরা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচ্ছা, গল্প তো শেষ হলো, কিন্তু
আসল ভয়টা কি শেষ হয়েছে? শৈল কি সেদিন রাতে সফল হয়েছিল? সে কি পেরেছিল সেই কোকিলকণ্ঠী যক্ষিণীকে ভিটে ছাড়া করতে, নাকি বিমলের মতোই সেও তলিয়ে গেছে অন্ধকারের অতলে? গল্পের কথা নয় বাদই দিন, নিজের কথা ভাবুন। আজ রাতটা কি অমাবস্যা নাকি শনিবার? সাবধান, আজ রাতে যদি কোনো নির্জন শ্মশানের ঘাট আর নদীর ঘাট দিয়ে একলা ফেরেন, আর যদি হঠাৎ কোনো অচেনা নারীর সুমধুর কণ্ঠ ডাক পান, তাহলে ভুলেও সেই ডাকের উৎস খুঁজতে যাবেন না, এক মুহূর্তেও দাঁড়াবেন না। কে বলতে পারে গল্পের সেই অতৃপ্ত যক্ষিণী আজও আপনারই পথ চেয়ে বসে আছে, আপনার কাঁচা মাংসের লোভে? সে হয়তো আপনার খুব কাছেই কোথাও অপেক্ষা করছে। তাই তাড়াতাড়ি বাড়ি ফিরুন, আর শোবার আগে ঘরের জানালাটা ভালো করে বন্ধ করে নিন।